অন্ধকার যখন বেশ গাঢ় হয়ে এসেছিল, চিৎকার শোনা গিয়েছিল ক্যাপ্টেনের কণ্ঠে। আঙুল তুলে কি যেন দেখাচ্ছেন বহু দূরে। জাহাজশুদ্ধ লোক তাকিয়েছিল সেদিকে। দেখেছিল তারা ভরা আকাশকে সবুজ আলোয় ঝলসে দিয়ে চতুর্থ সিলিন্ডার নেমে যাচ্ছে ধরিত্রীর বুক লক্ষ্য করে। পেছনে রেখে যাচ্ছে সবুজ আলোর রেখা, প্রজ্জ্বল এবং অশুভ। লন্ডনে যখন এই কাণ্ড চলছে, পলায়নের হিড়িক উঠেছে, মূর্তিমান মেশিন দানব আবির্ভূত হয়ে লৌহ রণতরীকে চূর্ণ বিচূর্ণ করে ছাড়ছে, ঠিক সেই সময়ে ক্ষিপ্ত মস্তিষ্ক পাদ্রী সাহেবের সঙ্গে প্রাণের ভয়ে আমি লুকিয়ে আছি একটা খালি বাড়িতে। বাড়ির মালিক সব কিছু ফেলে ছড়িয়ে পালিয়েছে প্রাণের মায়ায়। আমরা ঠাঁই নিয়েছি পরিত্যক্ত সেই গৃহে, প্রাণ পাখিকে পিঞ্জরে ধরে রাখার প্রয়াসে। পাদ্রী সাহেব দুহাতে মুখ ঢেকে বসে আছে এক কোণে। বকবক করেছে অনেকক্ষণ। কাহাতকার মুখের গ্যাঁজলা উঠিয়ে চেঁচাবে। ঝিমিয়ে পড়েছে সেই কারণেই। আমি কিন্তু দাঁড়িয়ে আছি, ক্লান্ত চরণে ঘুরঘুর করছি। পরিত্যক্ত বাড়িটাকেই দুর্গ বানিয়ে বাঁচবার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তখনও রাতের অবসান ঘটেনি। রাতের তারা বিদায় নেয়নি। জানালা থেকে উঁকি মেরে কিন্তু দেখলাম কালো ধোঁয়ার ছিটে ফোঁটাও নেই আর কোথাও। সাক্ষাৎ মৃত্যুকে অবলীলাক্রমে ছড়িয়ে দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষদের নিকৃষ্ট কীটের মতোই যারা নিঃশেষে জমালয়ে পাঠিয়ে দিয়েছে, মৃত্যুরূপী কালো ধোঁয়ার অপসারণ ঘটিয়েছে তারাই গরম বাষ্পের পিচকিরি দিয়ে। তাজ্য প্রাণী বটে। বিষ ধোয়া ছাড়বারই বা কি দরকার ছিল? আবার তাকে ধুয়ে দিয়ে মেদিনীকে নির্মল করারই বা কি প্রয়োজন ছিল? ওই সময় অবশ্য এত কথা আমি ভাবিনি। ভাববার মতো অবসর বা মনের অবস্থা ছিল না। যেই দেখলাম বিষ ধোঁয়ার চিহ্নমাত্র কোথাও নেই, অমনি বললাম পাদ্রীকে, এই সুযোগ, এবার বেরিয়ে পড়া যাক। আঁতকে উঠল বৃদ্ধ পাদ্রী, না না, এখানেই বেশ আছি। কিন্তু আমি তো জানি আমাকে যেতেই হবে। এ জায়গা এই মুহূর্তে যত নিরাপদই হোক না কেন, অদূর ভবিষ্যতে কি ঘটবে তা জানি না। তাছাড়া আমাকে যেতে হবে স্ত্রীর খোঁজে। সে বেচারার কি হাল হলো না জানা পর্যন্ত স্বস্তি নেই আমার। সুতরাং পাদ্রীকে আমার অভিপ্রায় জানিয়ে দিয়ে লম্বা লম্বা পা ফেলে অন্ধকারে গা ঢাকা দিয়ে বেরিয়ে এলাম ভাঙাচোরা বাড়ির বাইরে। পেছন পেছন দৌড়ে এলো পাদ্রী সাহেব। একা একা এই নরকপুরীতে থাকতে সে রাজি নয়। কিছু দূর গিয়েই কিন্তু থমকে দাঁড়িয়ে গেলাম বিষম ভয়ে। রাস্তা বেয়ে লোকজন পালাচ্ছে ছায়ার মতো, দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু পলায়মান জনতার মাথার ওপর দিয়ে দেখা যাচ্ছে 100 ফুট উঁচু একটা যন্ত্রদানবকে। নির্বিকারভাবে চলেছে হনহন করে, যেন এই পৃথিবীটা তাদেরই। মৌরসি পাটটা গেড়ে বসেছে, এখন হাওয়া খেতে বেরিয়েছে। খটকা লাগলো একটু পরেই। তাপরশ্মি কেন বর্ষণ করছে না ভীমাকার যন্ত্রদানব? লোকজন প্রাণ ভয়ে ছুটছে তো তার সামনে দিয়েই। লম্বা লম্বা পাইন গাছের মধ্যে থমকে দাঁড়িয়ে সেদিকেই নজর রেখেছে করাল আকৃতিটা, অথচ তাপরশ্মি ছুঁড়ে নিকেশ করে দিচ্ছে না কাউকেই। ব্যাপারটা কি? ব্যাপারটা যে কি ভয়ানক তা অচিরেই দেখতে পেলাম স্বচক্ষে, এবং শিউরে উঠলাম যন্ত্রদানবদের এহেন আচরণের মূল উদ্দেশ্যটা অনুধাবন করতে না পেরে। পলায়নমান জনতাদের মধ্যে থেকে একটা একটা করে লোককে খপ করে সুরের ডগায় তুলে নিচ্ছে যন্ত্রদানব এবং নিক্ষেপ করছে পিঠের ধাতু খাঁচায়। কেন? না মেরে জ্যান্ত মানুষকে নিয়ে যাচ্ছে কেন? জবাবটা জেনেছিলাম পরে, এবং তা এমনই নারকীয় ব্যাপার যে লিখতে আমার কলম সরছে না। মানুষজাতটা খাবার খেতে যে সময়টা নষ্ট করে, মঙ্গল গ্রহের প্রাণীরা তাও করে না। তারা জ্যান্ত মানুষের রক্ত টেনে নিয়ে নিজেদের শরীরে ঢুকিয়ে দেয়, বাকি সময়টা শুধু কাজ করে যায়। টপাটপ করে মানুষ তুলে পরিত্রাহী চিৎকার সত্ত্বেও খাঁচার মধ্যে ফেলছে দেখেই কিন্তু বিদ্যুৎ খেলে গিয়েছিল আমার হাতে পায়ে। পায়ে পায়ে করে দৌড়ে গিয়েছিলাম পেছন ফিরেই। কোথায় যাচ্ছি, পথে কি আছে অত দেখিনি। অন্ধকারে দেখা সম্ভবও ছিল না। ফলে ঝপাত করে দুজনেই ঠিকরে পড়লাম একটা খানার মধ্যে। তখন শেষ রাত। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে খানা জলেই ঘাপটি মেরে থাকা সমীচীন বোধ করলাম।
এর চাইতে নিরাপদ জায়গা আপাতত বাইরে আর কোথাও নেই। গাঢ় তমিশ্রায় কিছু দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু সেটাই তো আমাদের পরম নিরাপত্তা। হতচ্ছাড়া যন্ত্রদানবরাও তো দেখতে পাবে না জলজ্যান্ত এই দুটো মানুষকে। অনেকক্ষণ পরে হট্টগোল থেমে যাবার পর গুটি গুটি বেরিয়ে এলাম খানার মধ্য থেকে। রাস্তা এড়িয়ে গেলাম, ঝোপঝাড়ের মধ্যে দিয়ে পা টিপে টিপে এগোলাম। বুক ধড়াস ধড়াস করতে লাগলো প্রতি পদক্ষেপে। খিদে পেয়েছিল খুবই। সামনে একটা খালি বাড়ি দেখে তার মধ্যে ঢুকে পড়লাম। তেষ্টাও পেয়েছে বিলক্ষণ। হন্যে হয়ে খুঁজতে খুঁজতে এক জায়গায় পেলাম রুটি আর মাংস। পাদ্রি পেয়ে গেল তৃষ্ণা নিবারণের জল। পরমানন্দে খাওয়া দাওয়া করছি দুই পলাতক পৃথিবীবাসী। আচম্বিতে একই কাণ্ড। চোখ ধাঁধিয়ে গেল অতি তীব্র সবুজ দ্যুতিতে। আলোর ঝলক নেমে এলো আকাশ থেকে। নিমেষে দূরীভূত করল ভাঙা ঘরের প্রতিটি কোণের তমিশ্রাপুঞ্জ। পরক্ষণেই শুনলাম পিলে চমকানো একটা বিস্ফোরণের শব্দ। সে কি ভয়াবহ আওয়াজ! কানের পর্দা ফাটিয়ে দেওয়ার মতো অনেক ভয়ঙ্কর বিকট আওয়াজ শুনেছি এই জীবনে, কিন্তু এরকম হৃৎপিণ্ড স্তব্ধ করা নিনাদ কখনো শুনিনি তো। গায়ের প্রতিটি লোম খাড়া হয়ে গেল রক্ত ছলকে দেওয়া সেই বিপুল সংঘাত শব্দে। ছিটকে গেল সবকিছুই। বলা বাহুল্য, সংবিত হারিয়েছিলাম আচমকা সেই প্রলয় কাণ্ডে। জ্ঞান ফিরে পেয়েছিলাম কতক্ষণ পরে তা বলতে পারবো না। অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাইনি। তমাল কালো আধারে মেঝের ওপর ছিটকে পড়ে আছি আমি। পাশের দিকে কাতরানি শুনে বুঝলাম ঘোর কাটিয়ে উঠেছে পাদ্রী সাহেবও। ভয়ের চোটে চেঁচিয়ে কথা বলতেও পারিনি। চাপা গলায় ধমক দিয়েছিলাম, চুপ, একদম নড়বেন না। বাইরেই রয়েছে ওরা, টের পাচ্ছেন না? পাদ্রী টের পাক আর না পাক, হাড়ে হাড়ে আমি টের পেয়েছিলাম মঙ্গল গ্রহীদের কদাকার অস্তিত্ব রয়েছে অতি সন্নিকটে। ব্যাপারটা কি ঘটে গেল তাও আঁচ করে নিয়েছিলাম। আর একটা চোঙা মঙ্গল গ্রহ থেকে উড়ে এসে আছড়ে পড়ল বাড়ির খুব কাছেই। সাঁই সাঁই করে উড়ে যাওয়ার সময়ে এ বাড়িরও দফা রফা করে দিয়ে গেছে। জিনিসপত্র আস্ত নেই কিছুই। কড়িকাঠ হেলে পড়েছে, দেওয়াল ভেঙে পড়েছে। প্রাণে যে বেঁচে আছি এখনো এইটাই আশ্চর্য। সকাল না হওয়া পর্যন্ত আঙুল নাড়াবার সাহসও পেলাম না। তারপর অতি সন্তর্পণে হামাগুড়ি দিয়ে গেলাম ভাঙা দেওয়ালের একটা ফুটোর কাছে। ফুটো দিয়ে বাইরে তাকাতেই ছলাৎ করে উঠল বুকের রক্ত। বিকট দেহি অতিশয় কদাকার একটা মঙ্গলগ্রহী জ্বলন্ত চোখে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে সদ্য অবতীর্ণ বিশাল সিলিন্ডারটাকে। পঞ্চম সিলিন্ডার, যা ভেবেছিলাম ঠিক তাই। পঞ্চম চোঙা উল্কা বেগে ধেয়ে এসে তেরচাভাবে এই বাড়ির 12টা বাজিয়ে দিয়ে গেঁথে গেছে ধ্বংসস্তূপের মধ্যে। ভগ্নগৃহের নিচে কবরস্থ হতে চলেছি আমরাও। অস্ফুট কাতরানি শুনলাম কানের কাছে, পাদ্রীর ভাঙা গলায়, হা ঈশ্বর, রক্ষে করো। আর ঈশ্বর, ঈশ্বর আছেন কি নেই এই সন্দেহটাই সেই মুহূর্তে দেখা দিয়েছিল মনের মধ্যে। একই অনাচার, অকারণে ভিনগ্রহীদের একই অত্যাচার। একটার পর একটা চোঙা নামিয়ে চলেছে শ্যামল সবুজ পৃথিবীর বুকে। তারপরেই তাণ্ডবলীলা চালিয়ে যাচ্ছে নিরীহ মানুষগুলোর ওপর। ঈশ্বর, তুমি কি সত্যি আছো? ঈশ্বর যে আছেন, সব দেখছেন এবং দণ্ড দেওয়ার আয়োজন করে চলেছেন তা বুঝেছিলাম পরে। তখন কিন্তু আতঙ্কে বিবশ হয়ে গিয়ে বুক ভরে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারিনি। সে যে কি কষ্ট তা আমি কোনোদিনই লিখে বোঝাতে পারবো না। অনেকক্ষণ পরে খিদের জ্বালা অনুভব করেছিলাম নাড়িতে। 32 নাড়ি মোচড় দিয়ে উঠতেই আতঙ্কের নাক পাশ খসিয়ে গুটি গুটি খুঁজে বের করেছিলাম রান্নাঘর। সে ঘরের ভগ্নদশাও চোখে জল এনে দেয়। প্রকাণ্ড চোঙার এক ধাক্কাতেই পুরো বাড়িটাই বসে গেছে মাটির মধ্যে। খুঁজে পেতে কুড়িয়ে বাড়িয়ে খাবার খেতে খেতে ফাটল দিয়ে দেখে গেলাম শয়তানের চেলার মতো
কুৎসিত দর্শন মঙ্গল গ্রহের প্রাণীগুলো কিভাবে বানিয়ে চলেছে নারকীয় মেশিনের পর মেশিন। ওই রকম জড়ভরত শরীর নিয়ে এত দ্রুতও কাজ করতে পারে শয়তানগুলো। সারাদিন ধরে কাজই করছে, বিরাম নেই, বিশ্রাম নেই। এক নাগাড়ে খেটে দেখতে দেখতে খাড়া করে ফেলছে 100 ফুট উঁচু যন্ত্রদানবদের। পাতাল ঘরে এইভাবে অসীম উৎকণ্ঠা আর যন্ত্রণা সহ্য করে দীর্ঘ 8 দিন 8 রাত কাটানোর পর 9ম দিনে আচমকা একটা শব্দ শুনে দিবানিদ্রা ছুটে গেল আমার। ধড়মড় করে উঠে পড়ে দেখলাম পাদ্রী মরার মতো পড়ে আছে ভূমিশয্যায়। আর একটা কিলবিলে সুর ভাঙা কড়িবর্গার উপর দিয়ে এঁকে বেঁকে এগিয়ে আসছে ঘরের মধ্যে। চাচা, আপন প্রাণ বাঁচা নীতি অনুসরণ করেছিলাম তৎক্ষণাৎ। শুট করে সরে গিয়েছিলাম সুরের নাগালের বাইরে। ঘাপটি মেরেছিলাম কয়লা রাখার ঘরে, নিবিড় তমিশ্রার মধ্যে। ধরাস ধরাস করছিল উৎকণ্ঠায় কাঠ হয়ে যাওয়া হৃৎপিণ্ডখানা। জানি না হতচ্ছাড়া মঙ্গলগ্রহী আমাকেও দেখে ফেলেছে কি না। আমি আর ভাবতে পারিনি অনু পরমাণুর মধ্যে প্রবিষ্ট নিদারুণ আতঙ্ক আমার প্রাণ প্রদীপ সেই মুহূর্তে কেন যে নিভিয়ে দেয়নি, আজও তা ভেবে অবাক হয়ে যায়। অন্ধকারে গা ঢেকে দাঁড়িয়ে থাকার ফলে প্রথমে কিছু দেখতে পাইনি। কানে ভেসে এসেছিল শুধু টুক টুক করে টোকা মারার শব্দ। তারপর শুনলাম হিড় হিড় করে ভাঙা জিনিসপত্রের ওপর দিয়ে কি যেন টেনে নিয়ে যাওয়া হচ্ছে। সাহসে বুক বেঁধে উঠে গিয়েছিলাম রান্নাঘরে। ফাটল দিয়ে উঁকি মারতেই শিউরে উঠেছিলাম। বেচারা পাদ্রী সুর দিয়ে পেঁচিয়ে ধরে মঙ্গলগ্রহী তাকে টেনে নিয়ে যাচ্ছে ঘরের মধ্য থেকে। আঁতকে উঠে পিছু হটে এসেছিলাম কয়লা ঘরের মধ্যে। কয়লা তুলে নিজের গায়ে মেখে আত্মগোপন করার চেষ্টা চালিয়ে গিয়েছিলাম প্রাণপণে। ওই অবস্থাতেই শুনলাম নতুন একটা শব্দ। কয়লা ঘরের দরজা বন্ধ করে দিয়ে এসেছিলাম নিজ হাতে। মঙ্গল গ্রহের প্রাণী দরজার হাতল ধরে মোচড় দিচ্ছে। উহ, সে কি মনের অবস্থা আমার! অন্ধকারে চোখ সয়ে গিয়েছিল, তাই দেখতে পেলাম হাতলটা ঘুরে যাচ্ছে একটু একটু করে। তারপরেই ক্যাচ ক্যাচ করে সুরের ঠেলায় খুলে গেল পাল্লা। ফাঁক দিয়ে কিল বিলিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ল কুটিল সাপের মতো সুরখানা এবং এগিয়ে এলো আমারই দিকে। ভয়ে সিঁটিয়ে গিয়ে ছিটকে সরে গিয়েছিলাম আমি, যতখানি তফাতে সরা যায়। কিন্তু ছোট ঘরে এমনিতেই জায়গা নেই। দেওয়ালে পিঠ দিয়ে গুটিসুটি মেরে পড়ে রইলাম আধমরার মতো নিস্পন্দ দেহে। কিলবিল্লে সুরটা এগিয়ে এলো মেঝের ওপর দিয়ে, আস্তে আস্তে ছুঁয়ে রইল আমার বুটের ডগা। পাছে আর্তচিৎকার বেরিয়ে যায় গলা চিরে, তাই প্রাণপণে আঙুল কামড়ে ধরলাম। হিমেল জঘন্য ওই সুর যদি আর একটু এগোই, অথবা পা সমেত বুটটাকে পাকিয়ে ধরে। হঠাৎ একটা বুদ্ধি এলো মাথায়। এক টুকরো কয়লা তুলে নিয়ে ছুঁড়ে দিলাম একদিকে। ঠকাস করে কয়লা গিয়ে পড়ল যেখানে, বিদ্যুৎ বেগে সুরটা ধেয়ে গেল সেদিকে। চোখের নিমেষে কয়লাটাকে সাপটে ধরেই সাঁত করে বেরিয়ে গেল বাইরে। দড়াম করে বন্ধ হয়ে গেল দরজা। অখণ্ড নৈশব্দ নেমে এলো কয়লা ঘরে। না, শয়তান সদৃশ সেই সুর আর হানা দেয়নি কয়লা ঘরে। কিন্তু মনে সাহস ফিরিয়ে আনতে পারিনি আমি পুরো একটা দিন। নিঃসাড়ে পড়েছিলাম অন্ধকারে কয়লার গাদায়। তেষ্টায় বুক ফেটে গেলেও নড়বার সাহস হয়নি। তারপর অবশ্য আর পারিনি। তৃষ্ণা সইতে না পেরে পা টিপে টিপে বেরিয়েছিলাম জলের খোঁজে। গুটি গুটি এসেছিলাম ফাটলটার কাছে। বাইরে কিন্তু কাউকে দেখতে পাইনি। যে গর্তের মধ্যে গেঁথে রয়েছে চোঙাটা, যেখানে গত 8 দিন ধরে ব্যস্ত সমস্ত থেকেছে মঙ্গল গ্রহের আততায়ীরা, আজ সে গর্ত বেবাক শূন্য। কেউ নেই, কেউ নেই। হাঁচড় পাঁচড় করে বেরিয়ে এসেছিলাম গর্তের মধ্যে। গুটিসুটি উঠে এসেছিলাম গর্তের ওপরে। দেখেছিলাম ভারী উজ্জ্বল দিনের আলো আর নীল, ঘন নীল আকাশ। আহ, কি স্বস্তি! মঙ্গলগ্রহী বিকটদের টিকিও দেখা যাচ্ছে না ধারে কাছে। দূরে দূরে খাড়া আধভাঙা বাড়ি আর গির্জা, প্রাণে সাড়া নেই কোথাও।
শ্মশান শহরের পথ বেয়ে চারদিকের ভগ্নস্তূপ দেখতে দেখতে ম্লান মুখে অবশ দেহে রওনা হয়েছিলাম লন্ডন শহরের দিকে। যেতে যেতে অন্বেষণ করে গেছি খাদ্য, পেট যে জ্বলে যাচ্ছে, অনাহারে যে আধমরা হয়ে গেছি। বলতে লজ্জা নেই, যেখানে যেটুকু খাবার পেয়েছি তাই খেয়েছি, শরীরে বল পেয়েছি, আবার হেঁটেছি চোরের মতো ভয়ে ভয়ে। আচমকা একটা বেড়ালকে দরজা টপকে পালাতে দেখেছিলাম। বেচারা, মানুষ দেখে আঁতকে উঠছে। তারপরেই একইভাবে উধাও হতে দেখলাম একটা ধেড়ে ইঁদুরকে। সন্ত্রস্ত, ভীত, উৎকণ্ঠিত পৃথিবীর ইতর প্রাণীরাও, আমিও তো ঠিক একইভাবে দিন কাটিয়েছি কয়লা ঘরের অন্ধকারে। কয়লা চাপা দিয়ে আত্মরক্ষার চেষ্টা চালিয়ে গেছি হাস্যকরভাবে। বেড়াল আর ইঁদুরটার চকিত পলায়ন দেখে এই শিক্ষাই নিলাম আমি, ঠিক ওদের মতোই। বেড়াল আর ইঁদুরের মতো আনাজ কানাচে লুকিয়ে এখন থেকে প্রাণ বাঁচাতে হবে আমাকে। আওয়াজ শুনলেই শটকান দিতে হবে, আড়ালে লুকিয়ে শত্রুর চোখ এড়িয়ে যেতে হবে। শত্রু এখানে মঙ্গল গ্রহের বিদঘুটে প্রাণীরা। প্রথম দর্শনে যাদের একান্ত অসহায় মনে করেছিলাম, তারাই এখন বীরদর্পে বিচরণ করছে পৃথিবীর বুকে। পৃথিবীর মালিক তো এখন থেকে ওরাই। আমরা হেরে গেছি। পালিয়ে আর লুকিয়ে প্রাণে বেঁচে থাকা ছাড়া আর কোনো গতি নেই আমাদের। ভাঙা শহর, গ্রাম, কারখানা দেখতে দেখতে আর টলতে টলতে এইভাবেই হাঁটলাম পুরো 2 দিন। খাবার যা পেয়েছিলাম তা পর্যাপ্ত নয়, পেট ভরেনি, অবসাদও কাটেনি। তবুও হেঁটেছি মনের জোরে, স্রেফ মনের জোরে। আর 2 চোখ দিয়ে দেখে গেছি বর্ণনার অতীত ধ্বংস দৃশ্য। শ্মশান, শ্মশান, শ্মশান হয়ে গেছে এই পৃথিবী। লন্ডনে পৌঁছেও দেখলাম মহাশ্মশান। সদা চঞ্চল, কর্মব্যস্ত, প্রাণস্পন্দনে ভরপুর লন্ডন শহর একেবারে মরে ভেঙে চুরমার হয়ে গেছে। নির্জন পথঘাটে একা একা হেঁটেছি আর নিঃশব্দে কেঁদেছি। মানুষ নেই, মানুষ নেই এ পৃথিবীতে, আর বুঝি জীবিত মানুষ নেই। আমি শুধু একা বেঁচে আছি হৃদয় বিদারক এই দৃশ্য দেখবার জন্যে। সাউথ কেনসিংটনের কাছাকাছি আসতেই সেই প্রথম শুনতে পেলাম একটা অপার্থিব হাহাকার, ওহলা ওহলা। এ আবার কিসের আর্তনাদ? এরকম বিকট অথচ করুণ আর্তচিৎকার তো কখনো শুনিনি। অমানবিক কণ্ঠে কে এমনভাবে চেঁচিয়ে চলেছে মরা নগরীর বুকে? প্রেতপুরীর বিকট উল্লাসও বুঝি এমন গা হিম করা নয়। থতমত খেয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম আমি, উদ্ভ্রান্তের মতো চেয়েছিলাম এদিকে সেদিকে, কাছে দূরে, কিন্তু কাউকে দেখিনি। একাকী অমন কে অমানসিক আর্তনাদ করে চলেছে বুঝতেও পারিনি। ফলে আবার সীমাহীন আতঙ্ক পেয়ে বসলো আমাকে। দৌড়ালাম উন্মাদের মতো দিক বিদিক জ্ঞান হারিয়ে। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কোনো খেয়াল আর রইল না। আচমকা দেখতে পেলাম একটা যন্ত্রদানবকে। আতীক্ষ্ণ আর্তনাদটা বেরোচ্ছে তারই মাথার বাক্স থেকে, উহলা উহলা। সহসা স্তব্ধ হলো আর্তচিৎকার। থমথমে নৈশব্দ নেমে এলো মৃত্যুপুরীতে। সে যে কি বিপুল শব্দহীনতা তা ভাষায় বোঝানো সম্ভব নয়। অকস্মাৎ বজ্রপাত চেতনার ঝুঁটি পর্যন্ত যেভাবে নাড়িয়ে দিয়ে যায়, অকস্মাৎ এই শব্দহীনতাকে শুধু তার সঙ্গেই তুলনা করা চলে। আমি স্তম্ভিত, অবশ, বিমূঢ়। বিশালদেহী যন্ত্রদানব টলমল করে উঠেই প্রচণ্ড শব্দে হুমড়ি খেয়ে পড়ল ভাঙা ঘরবাড়ির ওপর। নিস্তব্ধ শহর শিউরে উঠল সেই শব্দে। শিহরিত হলাম আমিও। কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তারপরেই পাগলের মতো দৌড়েছিলাম ভুলুণ্ঠিত নিস্পন্দ তেপায়া দানবের দিকে। কাছে গিয়ে দেখেছিলাম বাক্সের ঢাকনা খুলে গেছে। বিকটাকার মঙ্গল গ্রহীদের অবর্ণনীয় কুৎসিত দেহগুলো দেখা যাচ্ছে, কিন্তু কেউ নড়ছে না, একেবারে নিষ্প্রাণ। পাশের ছোট টিলাটায় উঠে গিয়েছিলাম হুড়মুড়িয়ে। সেখান থেকে দেখেছিলাম
শুধু মরা আর মরা, সবই মঙ্গল গ্রহীদের। হেথায় সেথায় প্রায় গোটা 50 যন্ত্রদানব হুমড়ি খেয়ে পড়ে আছে। প্রতিটার মাথার বাক্সের ঢাকনা খুলে গেছে। কিলবিলিয়ে মঙ্গল গ্রহীরা বেরিয়ে এসেছে, কিন্তু নড়ছে না কেউই। মরেছে প্রত্যেকেই, কিভাবে তা জানি না, কিন্তু প্রাণ নেই কোনো মঙ্গল গ্রহীর দেহেই। ভেবেচিন্তে কারণ অবশ্য পরে বের করেছিলাম। ঈশ্বর আছেন কি নেই সে প্রমাণও পেয়েছিলাম। ঈশ্বরই ক্ষুদ্রতম প্রাণীদের বাসস্থান বানিয়েছেন এই পৃথিবীকে। ক্ষুদ্রতম এই প্রাণীদের নাম জীবাণু। তাদের কেউ কেউ মানুষের বন্ধু, কিন্তু রোগ জীবাণুরা মানুষের পরম শত্রু। মানুষ তাদের সঙ্গে সহাবস্থান করেছে। মানুষের শরীর রোগ জীবাণুদের আক্রমণ ঠেকিয়ে রাখবার প্রতিরোধ ব্যবস্থা লক্ষ লক্ষ বছরের ক্রমবিবর্তনে আপনা থেকেই গড়ে নিয়েছে। কিন্তু মঙ্গল গ্রহে তো জীবাণু নেই, শুধু চোখে যাদের দেখা যায় না, অথচ যারা শরীরের উপর চড়াও হলে ত্রাহি ত্রাহি রব ছাড়তে হয়, তাদের জন্য প্রস্তুত ছিল না মঙ্গল গ্রহের প্রাণীরা। মঙ্গল গ্রহে যদি জীবাণু থাকতো, জীবাণুর আক্রমণ সয়ে টিকে থাকবার প্রতিরোধ ব্যবস্থাও তাদের শরীরে থাকতো। ফলে পৃথিবীতে পা দিতে না দিতে অদৃশ্য জীবাণুরা চড়াও হয়েছে, তাদের দেহে দ্রুত বংশবৃদ্ধি করে গেছে, মারাত্মক রোগের সৃষ্টি করেছে এবং খতম করে দিয়েছে মঙ্গল গ্রহীদের। জীবাণু আক্রমণ ঠেকানোর কৌশল মানুষ রপ্ত করার আগে মানুষকেও এইভাবে মরতে হয়েছে অদৃশ্য শত্রুদের আক্রমণে। এবার প্রাণ বলি দিল আগন্তুক ভিনগ্রহী হানাদাররা। অদৃশ্য শত্রুর প্রতাপ বুঝে গেল হাড়ে হাড়ে। মাইক্রোস্কোপ ছাড়া যাদের দেখা যায় না, তাদের কামান গোলাবারুদ কিছুই নেই, তাদেরই নীরব অমোঘ আক্রমণ ঠেকাতে পারল না দুর্ধর্ষ দুর্জয় মঙ্গল গ্রহের প্রাণীরা। ঈশ্বর, তুমি আছো, অবশ্যই আছো। টেলিগ্রাফ মারফত চকিতে সুসংবাদটা ছড়িয়ে গেল সারা দুনিয়ায়। গির্জায় গির্জায় নিনাদিত হলো ঘণ্টা। সারা ইংল্যান্ড নেচে উঠল খুশির আনন্দে। আমি তখন কি করেছিলাম? ট্রেন ধরে যারা বাড়ি ফিরে আসছিল তাদের সঙ্গে একটা ট্রেনে উঠে বসেছিলাম। কু ঝিকঝিক শব্দে বিপুল উল্লাসে ধোঁয়া ছাড়তে ছাড়তে ট্রেন ছুটে গিয়েছিল মাঠ বন প্রান্তর পেরিয়ে, পাইন আর পাহাড়ের পাশ দিয়ে। ফিরে এসেছিলাম আমার সুখের কুঞ্জ নিভৃত গৃহে। দূর থেকে পাহাড়ে উঠতে উঠতে সজল নয়নে চেয়েছিলাম অটুট বাড়িটার দিকে। নির্মম মঙ্গল গ্রহীরা যে কারণেই হোক তাণ্ডব নৃত্য করে যায়নি এদিকে। চিমনিটাই শুধু ভেঙেছে, তার বেশি কিছু নয়। বাড়ির কাছে এসে দেখেছিলাম পড়বার ঘরের জানালা যেভাবে খুলে রেখে পলায়ন করেছিলাম সেভাবেই খোলা আছে। কাদা মাখা পায়ে সদর দরজা পেরিয়ে ওপর তলায় উঠেছিলাম। এখনো সেই পায়ের ছাপ হলঘর পেরিয়ে সিঁড়ির ওপর দিয়ে চাতালে উঠে গেছে। শুকনো পায়ের ছাপের পেছন পেছন ভারী মন নিয়ে উঠে এসেছিলাম ওপর তলায়। টেবিলের ওপর দেখেছিলাম খাতা বই যেভাবে খুলে রেখে গিয়েছিলাম সেইভাবেই পড়ে রয়েছে। বিষণ্ণ মনে নেমে এসেছিলাম নিচের তলায়। না, কেউ নেই সেখানেও। স্ত্রী হয়তো আমার অবর্তমানে ফিরে এসেছে বাড়িতে। অতি ক্ষীণ এই আশাটাও উধাও হয়ে গেল মন থেকে, শূন্য গৃহ নিজের চোখে দেখার পর। তারপরেই ঘটল একটা অদ্ভুত ঘটনা। অস্পষ্ট খেদোক্তি ভেসে এলো কানে। বৃথা চেষ্টা, কেউ নেই, কেউ ফেরেনি। চমকে উঠেছিলাম। বিন্দু বিন্দু ঘাম জমে গিয়েছিল ললাটে। এ কার কণ্ঠ? অত্যন্ত দুঃখ কি মুখ দিয়ে প্রকাশ করে ফেলেছি? বিষাদের পাহাড় সরব হয়েছে নিজেরই কণ্ঠস্বরে। সবেগে ঘুরে দাঁড়িয়েছিলাম। দেখেছিলাম খোলা রয়েছে পেছনের গরাদবিহীন জানলা। কথাগুলো ভেসে এসেছে সেই জানলা দিয়েই। পর মুহূর্তেই চৌকাঠে আবির্ভূত হলো আমার স্ত্রী আর ভাইয়েরা। স্তম্ভিত আমরা সকলেই, নির্বাক, নিশ্চুপ, চেয়ে আছি পরস্পরের মুখের দিকে। তারপরেই বিষম বেগে দৌড়ে এসেছিল আমার স্ত্রী, ভেঙে পড়েছিল কান্নায়। আমি জানতাম, আমি জানতাম।
এই কাহিনীর সবচেয়ে বড় বিস্ময়কর ঘটনা এইটাই, আমরা দুজনেই ভেবেছিলাম কেউ আর বেঁচে নেই। স্ত্রী হারিয়েছে আমাকে, আমি হারিয়েছি স্ত্রীকে, জন্মের মতো। তাই বুঝি দয়ালু ঈশ্বর শেষ চমকটা দিয়ে গেলেন এইভাবে। তারপর বহু সন্ধ্যা আমরা দুজনে পড়বার ঘরে বসে গল্প গুজব করেছি। কখনো আমি লেখা নিয়ে, আর আমার স্ত্রী বোনা নিয়ে তন্ময় থেকেছে। কেউ কারো সঙ্গে কথা বলিনি। আমার মনের মধ্যে মাঝে মধ্যেই কিন্তু গুঞ্জরিত হয়েছে একটা মহা আশঙ্কা। মঙ্গল গ্রহীরা সুদূর মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে হানা দিয়ে প্রমাণ করে দিয়ে গেছে, অন্য গ্রহ থেকে এমনই হানাদাররা পৃথিবীতে এলেও আসতে পারে ভবিষ্যতে। আমরা কি তার জন্য তৈরি?